আচ্ছা, এমন একজন কবির কথা ভাবা যায় যিনি হাজার বছরের পুরনো ঐতিহ্য আর আজকের দিনের আধুনিক ভাবনাকে একেবারে একাকার করে দিতে পারেন? চলুন আজ আমরা সেই মানুষটাকেই চেনার চেষ্টা করব, বিষ্ণুদের, যিনি একাধারে পুরাণের এবং আধুনিকতার কবি। কিন্তু প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? মানে একজন কবি কিভাবে একদিকে তার শিকড়কে ঐতিহ্যের গভীরে নিয়ে যান, আবার একই সাথে আধুনিকতার আকাশে ডালপালা মেলে ধরেন? এই দুটো জিনিসকে মেলানোর রহস্যটা কি? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। আর এই রহস্যের গভীরে যেতে হলে সবার আগে মানুষটিকে একটু চিনে নেওয়া দরকার। তো আমাদের প্রথম পর্ব, কবি বিষ্ণুদের পরিচয়। এক ঝলকে যদি তার জীবনটা দেখি তাহলে দেখব ১৯০৯ সালে কলকাতায় তার জন্ম। এরপর তার সাহিত্য জীবনে একটা বড় বাঁক আসে ১৯২৩ সালে, যখন তিনি কল্লোল যুগের সাহিত্য আন্দোলনের সঙ্গে জুড়ে যান। আর এই দীর্ঘ কর্মব্যস্ত জীবনের অবসান হয় ১৯৮২ সালে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। বিষ্ণুদে কিন্তু শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপক এবং একজন অত্যন্ত জ্ঞানী পণ্ডিত। বিশ্ব সাহিত্য নিয়ে তার এই গভীর পড়াশোনাই কিন্তু তার কবিতার জন্য একটা অন্যরকম ভিত তৈরি করে দিয়েছিল, যা তাকে আর সবার থেকে আলাদা করে তোলে। তো তার এই একাডেমিক পরিচয়ের পাশাপাশি তার সাহিত্যিক জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল কল্লোল যুগ। চলুন এবার আমরা একটু সেই সময় ফিরে যাই। দেখুন, ১৯২৩ সাল নাগাদ কল্লোল পত্রিকাকে ঘিরে একদল তরুণ লেখক কবি একজোট হন। তাদের লক্ষ্য ছিল রবীন্দ্র প্রভাব থেকে বেরিয়ে এসে সাহিত্যে একটা নতুন কিছু করা। বিষ্ণু দে ছিলেন সেই দলেরই একজন প্রধান মুখ। বলা যায়, তার কবিতার হাত ধরেই বাংলা সাহিত্যে আধুনিকতার একটা জোরালো ঢেউ এসে লাগে। আর এই আধুনিকতার ভেতরেই কিন্তু লুকিয়ে আছে তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। চলুন এইবার সেই আসল জায়গায় যাওয়া যাক, যেখানে তিনি পুরাণ আর আধুনিকতাকে একটা আশ্চর্য উপায়ে মিলিয়ে দিয়েছিলেন। তার কবিতার কৌশলটা ছিল ঠিক এই রকম। একদিকে তিনি প্রেরণা নিতেন আমাদের প্রাচীন পুরাণ আর ঐতিহ্যের গভীর থেকে, আবার অন্যদিকে সেই একই উপাদানকে একেবারে আধুনিক মন আর বুদ্ধি দিয়ে সাজিয়ে এক নতুন মাত্রা দিতেন। মানে এই দুটো বিপরীত জিনিসকে মেলানোই ছিল তার আসল জাদু। কিন্তু এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। এই মেলবন্ধনটা সম্ভব হয়েছিল শুধুমাত্র তার অসাধারণ পাণ্ডিত্যের জোরে। কারণ এই গভীর জ্ঞানই তাকে সাহস জুগিয়েছিল ঐতিহ্যকে শুধু মেনে না নিয়ে তাকে ভেঙে আবার নতুন করে গড়ার। তার এই বিশেষ চিন্তাভাবনার সেরা উদাহরণ হল তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো। যেমন ধরুন, উর্বশী ও আর্টেমিসে তিনি প্রাচ্যের উর্বশী আর পাশ্চাত্যের দেবী আর্টেমিসকে একই কবিতায় নিয়ে এসেছেন। আবার স্মৃতিসত্তা ভবিষ্যতের মতো বইতে নিজের স্মৃতি আর গোটা সমাজের ভবিষ্যৎকে এক করে দিয়েছেন। তার প্রত্যেকটা কাজই আসলে বাংলার সাহিত্যের এক একটা সম্পদ। তো এমন যুগান্তকারী কাজের স্বীকৃতি তো আসবেই, তাই না? চলুন এবার একবার চোখ রাখা যাক তার পাওয়া সম্মান আর উত্তরাধিকারের দিকে। তার দীর্ঘ সাহিত্য জীবনে একের পর এক পুরস্কার ও সম্মাননা এসে তার কাজের গুরুত্বকে আরও প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে বিশেষভাবে বলতেই হয় সাহিত্য আকাদেমি পুরস্কারের কথা, যেটা ভারতের অন্যতম সেরা একটা সাহিত্য সম্মান। এবং সবশেষে তিনি অর্জন করেন জ্ঞানপীঠ পুরস্কার, মানে ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ সম্মান। এটা ছিল তার সারা জীবনের সাহিত্য সাধনার চূড়ান্ত স্বীকৃতি। তাহলে সব মিলিয়ে এটাই বলা যায়, বিষ্ণু দে শুধু কিছু নতুন কবিতা লেখেননি, তিনি আসলে বাংলা কবিতাকে দেখার জন্য একটা নতুন চোখ তৈরি করে দিয়েছিলেন। তার পাণ্ডিত্য আর আধুনিকতার সেই অসাধারণ মিশেল বাংলা সাহিত্যকে একটা অন্য পথে চালিত করেছে। কিন্তু সব আলোচনার পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এত দ্রুত বদলে যাওয়ার ডিজিটাল যুগ, আজকের দিনে দাঁড়িয়ে বিষ্ণুদের কবিতা কি আর ততটা প্রাসঙ্গিক? ঐতিহ্যের শিকড়কে শক্ত করে ধরেও আধুনিক হওয়ার যে পথটা তিনি দেখিয়েছিলেন, সেই পথটা কি আমাদের আজও কোনোভাবে সাহায্য করতে পারে? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।